21 বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুষ্ঠু বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। জ্বালানির জ্বালা যন্ত্রণা ভোগান্তি, পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন, ঘাটতি নয় মজুদের মানসিকতাকে দুষলেন মন্ত্রী। দেশে হামের প্রাদুর্ভাব, রাজশাহী ময়মনসিংহে কয়েকদিনে 34 শিশুর মৃত্যু, টিকা পৌঁছাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 দশক পেরিয়ে 21 বছরে পদার্পণ করল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় প্রতিষ্ঠার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠানমালায় কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলছে বাংলা ভিশন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল দর্শক, নির্মাতা, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাচ্ছে বাংলা ভিশন। স্যাটেলাইট চ্যানেলটির পথ চলার আদ্যপান্ত নিশান নাসরুল্লাহর রিপোর্টে। দিন পঞ্জিকায় 2006 সালের 31শে মার্চ, দৃষ্টি জুড়ে দেশ স্লোগান নিয়ে গণমানুষের কথা জানাতে দেশের স্যাটেলাইট জগতে যাত্রা শুরু বাংলা ভিশনের। দেখতে দেখতে 2 দশক পেরিয়ে 21 বছরে দেশের কোটি দর্শকের মন জয় করে এগিয়ে চলা গণমাধ্যমটি। দীর্ঘ এই পথ চলায় দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে মানুষের কাছে বাংলা ভিশন হয়ে উঠেছে আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশে ও প্রবাসে কোটি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে চলা বাংলা ভিশনের সাফল্য পালকে যুক্ত হল আরেকটি বছর। ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানের আদর্শ ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে চলছে টেলিভিশনটি। দীর্ঘ পথ চলায় দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় থাকা লাখো বাংলাভাষীর প্রিয় চ্যানেলের নাম বাংলা ভিশন। প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীবান্ধব কর্তৃপক্ষ সচেষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে। রাজনীতি, অর্থনীতি, দেশ বিদেশ, প্রাকৃতিক দুর্যোগ সহ যেখানেই সংবাদ সেখানেই সবার আগে বাংলা ভিশন। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অনাচার অথবা নানা প্রতিকূলতা কিংবা পট পরিবর্তনের সংবাদ সাহসিকতার সঙ্গে তুলে আনা এখানকার সংবাদ টিমের বৈশিষ্ট্য। বাংলা ভিশনের সংবাদ মানেই নিরপেক্ষ আর বস্তুনিষ্ঠতা, সবসময় সত্যে আর তথ্যে আপোষহীন বার্তা বিভাগ। আসসালামু আলাইকুম। চ্যানেলটির নিবেদিত প্রাণকর্মী 24 ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের নানা প্রান্তে, তুলে আনছেন খবরের ভেতরের খবর। এই সাংবাদিকতার কারণেই বাংলা ভিশনে সকল শ্রেণী পেশার আস্থা ও বিশ্বাস। শত হিংসার অন্ধ আধার সরিয়ে শান্তির গানে দেবই জগৎ ভরিয়ে। শত হিংসার অন্ধ আধার সরিয়ে শান্তির গানে দেবই জগৎ ভরিয়ে। এই শপথের প্রকাশে পূর্ব কোণের আকাশে ডাক পাঠালাম সূর্যোদয়ের উদ্ভাসে। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনস্রোতে। একঝাঁক নিবেদিত কর্মীর 24 ঘন্টার শ্রম ও মেধার মিশেলে বাংলা ভিশনের অনলাইন বিভাগ এখন আরও পরিপূর্ণ, যা টেলিভিশন মিডিয়াকে দিয়েছে বাড়তি মাত্রা। নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে
দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছে বাংলাভিশনের ডিজিটাল টিম। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনশ্রুতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। বাংলাভিশনের স্বকীয়তা অনুষ্ঠান নির্মাণেও দেশ ও প্রবাসের কোটি কোটি দর্শকের পছন্দকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম, সিনেমা, গান সহ বিনোদনের সব ক্ষেত্রেই সবার চেয়ে একটু আলাদা, একটু ভিন্নতায় সবসময় দর্শকের কাছাকাছি থাকতে চেয়েছে বাংলাভিশন। তাই তো প্রতিটি বর্ষপূর্তিতেই দর্শকদের শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত হয়েছে বাংলাভিশন। তোমার সঙ্গে বাঁচতে চাই লক্ষ কোটি বছর, তবে কোথায় আমার ব্রাশকে কেন ব্রাশ করবা? যাচ্ছে জীবন অন্তবিহীন বিশ্বাসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। প্রযুক্তির পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাংলাভিশন। বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দিচ্ছে মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তির কাজে নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে সম্প্রচার ও আইটি বিভাগের উদ্যমী কর্মীরা। সংবাদ অনুষ্ঠানের নির্বিঘ্ন সম্প্রচারে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনশ্রুতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে, আমরা এলাম। সকল বিভাগের কাজের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা নিশ্চিতে বাংলাভিশনে রয়েছে দক্ষ প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। জনশ্রুতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। আর বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাভিশনের সম্পর্কের যে মেলবন্ধন তা সুসংহত রেখে চলছেন বিপণন বিভাগের কর্মীরা। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন, কর্মীদের বেতন বোনাস সহ অর্থনৈতিক দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগের সদস্যরা। দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম সকলের অদম্য চেষ্টায় আরও এগিয়ে যাক বাংলাভিশন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমন প্রত্যয় বাংলাভিশনের নিবেদিত প্রাণকর্মীদের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিশ্বাসে সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের মাসিক ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 1 লাখ টাকা করে মাসিক ভাতা দেয়া হয় 129 জনকে। খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামো, জানান প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়রা যেন রাজনীতির সাথে না জড়ান সে আহ্বানও তার। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়া হলো পেশা,
পরিবার পাবে ভরসা এই স্লোগানের বাস্তবায়নে নির্বাচিত হয়ে আসার 1.5 মাসের মাথায় মাসিক ক্রীড়া ভাতা প্রদানের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 30 মার্চ 2026 দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। স্বাধীনতার 55 বছর পর ঐতিহাসিক এই দিনটির সাক্ষী সফল ক্রীড়াবিদরা। প্রথমবার মাসিক সম্মাননা দেওয়ার নিয়ম চালু করা হয় তাদের জন্য, আর তা করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা ও খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্রাথমিকভাবে 500 ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় 20টি ডিসিপ্লিনের 129 জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। ক্রীড়া ভাতার জন্য মনোনীত বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রাও 2025 সাল থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদকজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় অনুষ্ঠানে। স্বর্ণজয়ীদের 3 লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় 1 লাখ টাকা করে। বয়সভিত্তিক পর্যায়ে ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। 2027 সালে জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে আগামী 2027 সালের জাতীয় শিক্ষাক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে প্রতি 4 মাস পর পর। পারফরমেন্স বজায় থাকলে বেতনও থাকবে চলমান, তবে ঘাটতি হলে বাদ পড়বেন তালিকা থেকে। আর্থিক সচ্ছলতা থাকায় ক্রিকেটারদের রাখা হয়নি মাসিক ভাতার কর্মসূচিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছেই না। ফিলিং স্টেশনগুলোতে লেগেই আছে গ্রাহকদের লম্বা লাইন। পাম্প স্টেশনে কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। স্টেশনের মালিকরা বলছেন, অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন, পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। পাম্প স্টেশনে নৈরাজ্য ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বরং বাড়তি মজুদের মানসিকতাকে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, গ্রাহকরা প্রয়োজনের তুলনায় বেশি তেল কেনা কিংবা মজুদ বন্ধ না করলে সরবরাহে ব্যাঘাত ঘটতে বাধ্য। সোমবার সংসদে একথা বলেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা জেলায় প্রক্রিয়াধীন আছে। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত কয়েকদিনে এ নিয়ে নাগরিকদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে সংসদে 300 বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে এখন পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নেই। মোট জ্বালানির 63% ডিজেল মজুদ রয়েছে। আর তেলের বাজার স্বাভাবিক রাখতে সরকার সরবরাহ আরও বাড়িয়েছে বলে সংসদকে জানান তিনি। এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। অদ্য 30শে মার্চ
26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। তিনি দাবি করেন তেলের সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে, তাই এ বিষয়ে সবার সহযোগিতাও চান। জনগণের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান, প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সদস্য রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আরও 2 মাসের চাহিদা পূরণ হবে। বাড়িতে বিদ্যুতের ব্যবহার ও আলোকসজ্জা পরিহারের আহ্বানও জানানো হয় সংসদে। তারা সংকটে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও বিভিন্ন হাসপাতালে দিন দিনই বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তি। এরই মধ্যে ময়মনসিংহে গেল 13 দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 5 শিশু, আর চিকিৎসাধীন 67 শিশু। অন্যদিকে রাজশাহী মেডিকেলে গত কদিনে মৃত্যু হয়েছে 30 শিশুর। ময়মনসিংহ থেকে সহকর্মী অমিত রায় ও রাজশাহীর পরিতোষ চৌধুরী আদিত্যর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়ছেই। এরই মধ্যে গেল 2 সপ্তাহে এ জেলায় 5 শিশুর মৃত্যু হয়েছে, আর চিকিৎসাধীন 67 শিশু। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু রাখা হয়েছে। হাম বা মিসেলস কর্নার নামে কক্ষগুলোতে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে এসব শিশুর চিকিৎসা। তবে চাপ বেশি থাকায় রোগী সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। বাচ্চার জ্বর ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না। কাশি আপনার হাম বাড়িছে, প্রথম আইছিলাম আয়া একটু আরাম হয়েছে, গেছি গেলে হাম বাড়িছে। ময়মনসিংহ বিভাগ ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এই হাসপাতালে আসছে হাম আক্রান্ত রোগী। রোগীর চাপ বাড়ায় শিশু ওয়ার্ডে অক্সিজেনের অভাব সহ দেখা দিয়েছে নানা স্বল্পতা। প্রতিরোধের জন্য আমরা আইসোলেশনের ব্যবস্থা করছি। উপরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল, এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে। এখানে ওনারা আলাদাভাবে একটা ইউনিট করে ফেলছেন, সেপারেশন ইউনিট, যেটা খুবই দরকার ছিল হামাক্রান্ত, সন্দেহজনক হামাক্রান্ত রোগীদের জন্য। একটা কথা ভুলে গেলে চলবে না, এখানে বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। অন্যদিকে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগীরা। রোগীর সংখ্যা কেবল বাড়ছেই। নানা সীমাবদ্ধতা এবং আইসিইউ সংকটের মধ্য দিয়েও সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের শিশু বিভাগের প্রধান এবং পরিচালক। আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি, আর তারপরেও আমাদের সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। ডেইলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি, যেখানে বিকালে প্যাথোলজি থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ইনভেস্টিগেশন এখানে করা হচ্ছে। হাম নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে, এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। শিশুর হাম রোগের লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেয়ার তাগিদ চিকিৎসকদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
ইউনিসেফের মাধ্যমে হামসহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান দ্রুত টিকা আনা হচ্ছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ এবং আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। জানান, 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। খুব শীঘ্রই হামসহ 6টি রোগের টিকা আনার জন্য 604 কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। হামসহ শিশুরোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ যে কোনো প্রচারণা টেলিভিশন মিডিয়ায় প্রচারের উপর তাগিদ দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সচিবালয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো এর প্রতিনিধি, বিপণন প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। তবে সরকারি তথ্যচিত্র এবং বিজ্ঞাপন প্রচারে টেলিভিশনকে একটি নির্ধারিত মূল্য পরিশোধের অনুরোধ জানান টেলিভিশন মালিকরা। বেসরকারি টেলিভিশন শিল্পকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে মালিকদের প্রতি আহ্বান জানান সচিব। এ সময় টেলিভিশনের প্রতিনিধিরা সরকারি বিজ্ঞাপন আলাদা আলাদা মন্ত্রণালয় থেকে না পাঠিয়ে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গণমাধ্যমে পাঠানোর তাগিদ দেন। সরকারি বিজ্ঞাপনের মান উন্নয়নে অভিজ্ঞ ও পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে টিভিসি ও তথ্যচিত্র নির্মাণের প্রসঙ্গ উঠে আসে আলোচনা সভায়। সারা বাংলাদেশে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনি যে 6-7টা গ্রুপে গ্রাসরুট লেভেল পর্যন্ত কিন্তু আমরা প্রচারণা করেছি। টার্ন আউটটা এত হাই হয়েছে কি জন্য, এটা একটা বড় বিষয়। কিন্তু স্মুথ ইলেকশন সেটার জন্য করেছি, এবং ফেয়ার ইলেকশন, উৎসবমুখর ইলেকশন সেটার জন্য করেছি। একই সাথে কিন্তু আমরা এখন সরকারের এই যে হাতের কালি না শুকাতে শুকাতে এই যে কাজগুলো, সেইভাবে প্রচারণা আরেকটু আমরা চাই। আমরা হয়তো এমন চাই যে সরকার যেটা নিজে বলে, অর্থাৎ আমার কাছে যেটা আসে সেটা আপনাদের কাছে হয়তো আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই। আমি জানি যে আমাদের মানগুলো ভালো হয় না, আমরা চেষ্টা করি আমরা করার জন্য। এরকম আমরা সোর্স করছি যে কাদেরকে দিয়ে করালে কোয়ালিটি। আপনারা দুইজন যে বলেছেন, অ্যাবসলিউটলি আমাদের পছন্দ হয় না। অনেক টিভিসি আমার এখানে আছে। 30 এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে নতুন করে স্পোর্টস শুরু হবে। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশনে শিশু কিশোরদের প্রতিভা বিকাশের অনুষ্ঠান নতুন করে 1976 সালে শুরু হয়েছিল, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এই অনুষ্ঠান থেকে অনেক প্রতিভা পরবর্তীতে জাতীয় পর্যায়ে আলো ছড়িয়েছে। অনেক বছর বন্ধ থাকার পর এই অনুষ্ঠানটি বিটিভিতে আবার শুরু হয়েছে। এবার শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে 30 এপ্রিল সিলেট থেকে সারা দেশে নতুন পরিসরে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। সেই পথে বাংলাদেশও পিছিয়ে থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, একজন শিশু ছোটবেলায় পছন্দের খেলাকে বেছে নিয়ে মনোযোগ দিয়ে উন্নতি করলে পরবর্তীতে ওই খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে বেছে নিতে পারবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 বছরে বাংলা ভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ক্রীড়া ভাতা ও কার্ড কার্যক্রম উদ্বোধন। জ্বালানির জ্বালা যন্ত্রণা ভোগান্তি, পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন, ঘাটতি নয় মজুদের মানসিকতাকে দোষলেন মন্ত্রী। দেশে হামের প্রাদুর্ভাব, রাজশাহী, ময়মনসিংহে কয়েকদিনে 34 শিশুর মৃত্যু। টিকা পৌঁছাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।